জানেন যে এই মুহূর্তে কাছাড় জেলার মানুষ একটা সমস্যায় জর্জরিত। সেটা হলো যারা জমি জমা ক্রয় বিক্রয় করতে চাইছেন বা ফ্ল্যাট বিক্রি বা কিনতে চাইছেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হচ্ছে না, নানা কারণে সব হচ্ছে না। কেন হচ্ছে না? দেখা যাচ্ছে সাব রেজিস্ট্রার নেই, কোনো সময় নানা ধরনের সরকারি নির্দেশ আসে এবং অত্যন্ত অসুবিধার মুখে পড়েছে সাধারণ মানুষ। কেউ হয়তো তার মেয়ের বিয়ে দেবেন, জমি বিক্রি করে আগে থেকে তিনি পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি জমি বিক্রি করতে পারছেন না, কারণ জমি রেজিস্ট্রি হচ্ছে না। এই যে জমি রেজিস্ট্রি হচ্ছে না, এতে হাজার হাজার মানুষ একটা অসুবিধার মধ্যে পড়েছেন। গতকাল শিলচর বার সংস্থার পক্ষ থেকে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে জেলা শাসকের কাছে এবং এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং এই বিষয়টা নতুন নয়, এবং যারা এই সমস্যায় জর্জরিত তারা জানেন তারা কি ধরনের সংকটে পড়েছেন। তো এইসব বিষয় নিয়ে কাজ করছেন আপনাদের অতি পরিচিত আমাদের শিলচরের সুনামধন্য আইনজীবী সোমেন চৌধুরী। তার কাছে আমরা এসেছি এবং তিনি এই বিষয়ে উপস্থাপন করবেন আপনাদের কাছে। আচ্ছা, মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হলো যে আমাদের আসামে যেভাবে অনুমতির নামে একটা ব্যবসা ছড়িয়ে গেছে, সেটাই সমস্যা। এবং এটা সবচেয়ে বেশি হচ্ছে কাছাড়ে। আপনি যদি দেখুন, আমাদের এখানে ল্যান্ড সেটেলমেন্ট যেটা প্রত্যেক দ্বিতীয় রিজরিপা কাল শেষ হয় 89-এ। 89-এর পর থেকে আর কোনো এটাকে দ্বিতীয় রিজরিপা শুরু হয়। তৃতীয় রিজরিপার যেখানে কাজ শেষ হয়ে পুরো আসামে হয়ে গেছে যে আপনাদের কম্পিউটারাইজ সিস্টেম, আপনি দেখতে পারবেন অনলাইন। কাছাড় হয়নি, কাছাড়ে অনলাইন হয়নি, কাছাড় এবং হাইলাকান্দিতে অনলাইন হয়, বাকি জেলাগুলোতে হয়ে গেছে, সব জায়গাগুলোতে হয়েছে। আচ্ছা, এবং এটা যদি দেখা যায় ভারতবর্ষের মধ্যে শুধু কাছাড় আর হাইলাকান্দি জায়গা, শুধু আমি আসাম বলবো না, শুধু মানে শুধু ভারতবর্ষের মধ্যে কাছাড় আর হাইলাকান্দি হয়। আর সেটার সুযোগ নিয়ে আপনি জেলাধিপতির অফিস থেকে শুরু করে একদম সেটেলমেন্ট অফিস পর্যন্ত, তা হয়ে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত একটা পুরো চেইন হয়ে গেছে যে কিভাবে এটাকে ব্যবসাতে পরিণত করা যায়। অরিজিনালি যখন পারমিশনের প্রস্তাব এসেছিল এবং ধরুন 1991-92 থেকে, তখন কিন্তু পারমিশনের ল্যান্ড সেটেলমেন্টের সঙ্গে কোনো প্রয়োজন ছিল না। দেখা যা দরকার ছিল সেই সময় দেখা যে যিনি পারচেজার উনি ইন্ডিয়ান সিটিজেন কিনা, যিনি ক্রয় করবেন উনি ভারতবর্ষের নাগরিক কিনা। সেই আইনটি আজকেও বর্তমান আইন কিন্তু তার থেকে বদলায়নি। কারণ ডিসির অফিসের পারমিশন দেওয়ার সময় কোনো অধিকার নেই, ডিসি জেলাধিপতির কোনো অধিকার নেই উনি কারোর দখল আছে কিনা, কারোর টাইটেল আছে কিনা সেই বিষয়ে ওনারা এনকোয়ারি করবেন। কালকে আমি জেলাধিপতিকে সেই প্রশ্ন করেছিলাম, জেলাধিপতি বললেন আমরা তো আমাদের তো দেখতেই হবে কারোর দখল আছে কিনা, আমরা টাইটেল দেখতে পারবো না, কিন্তু দখল আছে কিনা ওটা আমাদের ল্যান্ড সেটেলমেন্ট থেকে দেখতে হবে। সেই জায়গাতে মূল ব্যবসাটা ওনারা পাঠিয়ে দেবেন সেটেলমেন্টে। আর আপনারা জানেন সেটেলমেন্টে কি হয়, সেটেলমেন্টে যার থেকে যা টাকা নেওয়া যায়, কোনো মানে এটার হিসেব নেই, কোনো হিসেব নেই যার থেকে যা টাকা নেওয়া যায়, এটা মানে পুরো বাণিজ্য। না, তাহলে আপনি বলতে চাইছেন যে আসল আইনে আছে যে শুধু যিনি কিনছেন তিনি নাগরিক কিনা সেটাই দেখবেন, এবং কে দখল আছে দেখার দরকার নেই। ডেপুটি কমিশনার 1 মাসের মধ্যে হয় অনুমতি দেবেন, আর না হলে জানাবেন যে এই কারণে আমি অনুমতি দিচ্ছি না। আমি যদি এটার জন্য কি দরকার, ওদেরকে রেজিস্ট্রি মেনটেন করবেন, যে সেই রেজিস্ট্রিতে আমাদের এই লোকটা এই কাগজগুলো দিয়েছে, কিন্তু আপনি এই ধরনের কোনো রেজিস্ট্রি চেয়ে পাবেন না ডিসির অফিসে। সেই কথা আমি কালকে বললাম যে আপনার ডিসি মহোদয়ের উত্তর একটাই যে না, আগামী 3-4 মাসে এটা অনলাইন হয়ে যাবে।
তার অনলাইন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী 3-4 মাস কি রেজিস্ট্রেশন হবে? না, রেজিস্ট্রেশন হবে, কিন্তু আমরা সেই পুরনো প্রসিডিওর, আমরা কোনো রেজিস্ট্রি মেনটেন করব না, কিছু করব না। আমি বললাম উনাকে অনলাইন হয়ে যাবে, এটা তো আমরা শুনছি গেছে 5 বছর ধরে। আপনি হয়তো 5 নম্বর বা 6 নম্বর ডিসি যে বলছেন যে অনলাইন হয়ে যাবে, এই কথাও বললাম যে 3 মাস পরে ইলেকশন শেষ হয়ে যাবে, আপনিও ডিসি থাকবেন না এখানে, আপনাকে খুঁজে পাবো না প্রশ্ন করার জন্য। এই অবস্থায় আপনারা কেন কম্প্রিহেন্সিভ একটা রেজিস্ট্রি মেনটেন করতে পারেন না, যে উনি দিয়েছেন আর উনার কাগজপত্র আমাকে এনওসি দেব, আমি 1 মাসের মধ্যে দেইনি, কি কেন কারণে দেইনি, আমি কোন কারণে সেটেলমেন্টে পাঠালাম, এসবের কোনো উত্তর নেই। বলেন না, আমি বলছেন না আমি আরেকটা প্রশ্ন উঠছে যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি যেহেতু কোনো চেয়ারম্যান নেই, তাই অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট অথরিটির পারমিশনের প্রয়োজন রয়েছে, এবং এর চেয়ারম্যান না থাকায় অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশনে দেরি হচ্ছে, এটা কি ঠিক? বর্তমানে চেয়ারম্যান মানে এডিসি কে দেওয়া হয়েছে একজনকে চার্জে, কিন্তু জমি কেনা বেচার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা মিউনিসিপ্যালিটির কোনো পারমিশনের কোনো আইন নেই, কোনো আইন নেই। রেজিস্ট্রির ক্ষেত্রে না, ওনাদের মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্টের যেটা পারমিশনের দরকার আইনগতভাবে, সেটা কনস্ট্রাকশন পারমিশন দরকার। ওনাদের কাছ থেকে আমার কনস্ট্রাকশন পারমিশন নিতে হবে। আমি যদি আমার জমির উপরে কোনো না, সাব রেজিস্ট্রার অফিস থেকে, এইটাই তো বললাম যে এটা ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যালিটি, সাব রেজিস্ট্রি মিলে এটা একটা চক্র চলছে। এই ব্যাপারটা অনেকবার ডিসির অফিসকে বলা হয়েছে, তো না, ডিসির অফিসে আগে যে ডিসি ছিলেন, আমি নিজে ছিলাম, তখন মনে হচ্ছে ডিসি বললেন না, এটা মিউনিসিপ্যালিটি থেকে বারবার রিকোয়েস্ট আছে যে মিউনিসিপ্যালিটিতে যদি রেভিনিউ না আসে কি হবে। কিন্তু রেভিনিউ, মিউনিসিপ্যালিটি আর ডেভেলপমেন্টের রেভিনিউ না আসার জন্য একটা বেআইনি কাজ করতে পারেন না। ওনারা যেটা করছেন সম্পূর্ণভাবে বেআইনি। সাব রেজিস্ট্রার বলিয়ে দেন, অ্যাডমিনিস্ট্রেশন বলে দিক যে ডিসির অফিসের কোনো আইন আছে যে মানে বা কোনো রুল একটা আছে, কোনো কিছু আছে যে মিউনিসিপ্যালিটি জমি কেনা বেচার ক্ষেত্রে, ফ্ল্যাট কেনা বেচার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্টের কোনো পারমিশনের দরকার আছে, এরকম একটা যদি আইন, বর্তমান জেলা প্রতিনিধি উনি আইন জানেন অনেকটা, জিজ্ঞেস করবেন যে সাব রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রার, ওনারা যদি একটা আইন দেখাতে পারেন, একটা রুল দেখাতে পারেন যে ডেভেলপমেন্ট বা মিউনিসিপ্যালিটির কোনো অনুমতির দরকার আছে। তার মানে আপনি বলছেন যে জমি কেনা বেচার ক্ষেত্রে পুরসভা অথবা পুর নিগম অথবা ডেভেলপমেন্ট অথরিটির এখানে কোনো ভূমিকা থাকার কথা না। একটা পৌর নিগমের থাকে, এটাকে বলে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ওনারা যে মিউনিসিপাল ট্যাক্স যেটা আছে, ওটা ট্যাক্স ক্লিয়ার হয়েছে কিনা, ওটা কিন্তু পারমিশন দেওয়ার ক্ষেত্রে ওনাদের কোনো, শুধুমাত্র কনস্ট্রাকশনের ক্ষেত্রে। দর্শকরা, আমার কাছে অজস্র অভিযোগ আছে এরকম যে সাব রেজিস্ট্রার অফিস থেকে বলা হয়েছে যেহেতু ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান নেই, তাই আপনাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে না এখন। কিন্তু এখানে এসে তিনি যা বললেন সৌমেন চৌধুরী, আমরা দেখলাম যে এ ধরনের কোন এখতিয়ার পুর কর্তৃপক্ষ অথবা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কারণে নেই, এবং এটা একটা, তিনি যেটা বলতে চাইছেন, একটা নেক্সাস তৈরি হয়েছে। এই নেক্সাসে পুরসভা, পুর কর্তৃপক্ষ জড়িত, ডেভেলপমেন্ট অথরিটি জড়িত আছে, এবং সাব রেজিস্ট্রার অফিস একাংশ জড়িত রয়েছে, এবং এই কাগজগুলোকে, এবং জেলাশাসক বলছেন যে তারা সবকিছু দেখবেন, কিন্তু এই দেখার এখতিয়ারও নেই, তারা শুধুমাত্র দেখবেন যে নাগরিক। ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমস্যা নাগরিকদের সামনে, কারণ আমরা সবাই যারাই আছেন জীবনে একটা সময় জমি কিনবেন, বিক্রি করবেন, প্রতিটি পরিবারে এই সমস্যা তৈরি হয়েছে। আমার মনে হয় এই বিষয়টা দেখা খুব জরুরি। তো আপনারা যে গতকাল যে দিয়েছেন আপনারা নেওয়া, তো জেলাশাসক শেষ পর্যন্ত কি আশ্বাস দিয়েছেন? জেলাশাসক তো মানে ওনার কাছ থেকে যেটা বুঝেছি, উনি সব জানেন, হ্যাঁ সব বুঝেন, কিন্তু আমি ঢালহীন তলোয়ারহীন আমি একজন বসে এসেছি। আমি এসেছি শুধু ইলেকশনটা করিয়ে যাব, এই দ্যাট ইজ মাই প্রায়োরিটি, ওটা উনি বলেছেন। আর বাকি আমি কিছু করতে পারবো না। যদি
যে যেভাবে লুটে ফুটে খায়, যে কিছুই হোক, আমি কোনো ইনস্টিটিউশনকে ধরতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, আমি কোনো চেঞ্জেস করতে পারবো না। যেভাবে আছে চলুক, যেদিন কম্পিউটারাইজ হয়ে যাবে তখন যদি আমাদের নাগরিকদের আচ্ছা, আপনি কি ভাবেন যে কম্পিউটারাইজ হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে না যাবে? না, আপনি যদি আরো বাড়তেও পারে। আরে বাড়বে, কারণ কম্পিউটারাইজ হয়ে গেলে কি হয়, কম্পিউটারাইজ আজকে সাব রেজিস্ট্রি অফিসে কম্পিউটারাইজ করা হয়েছে, যা অনলাইন রেজিস্ট্রেশন হবে। অনলাইন রেজিস্ট্রেশনটা এখন কি হবে, আপনি নিয়ে আপনার পারমিশন, আপনার বাকি কাগজপত্র যা কিছু আছে দিতে হবে ওদেরকে। ওরা একটা আলাদা, পুরো দেশে এরকম কোনো সিস্টেম নেই। আসামে পুরো করাপশনের মানে আমলাতন্ত্রের শেষ সীমা, আমলাতন্ত্রের শেষ সীমাতে আসামে, মানে করাপশন কোন লেভেলে পৌঁছেছে আসামে, ওটা দেখলে বুঝে যায়। সব জায়গাতে আছে। আমি ওয়েস্ট বেঙ্গল গেছি, আমি কর্ণাটকাতে রেজিস্ট্রেশনের জন্য গেছি, আমি দিল্লিতে রেজিস্ট্রেশনের গেছি। অনলাইন রেজিস্ট্রেশন কি হবে, একটা স্লট বুকিং হবে, আপনি আপনার কাগজটা দেবেন, ভেরিফাই করে ওরা দেখে দিবে, ঠিক আছে স্লট বুকিং করে দেবে, আপনি কালকে এসে যাবেন। আপনি 1 ঘন্টার জন্য যাবেন, ওটা হয়ে যাবে। এখানে অরিজিনাল ডকুমেন্টটা দেখবে, অরিজিনাল তখন ডকুমেন্টটা দেখবে। দেখবে। না না, ওদের একটা ওয়েব পোর্টাল আছে, হ্যাঁ। ওয়েব পোর্টালটা মেইনটেইন হয় যাতে একই সঙ্গে ওটা সেটেলমেন্ট আচ্ছা, আচ্ছা। এবং ইয়েতে আপনি যে দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে সেটেলমেন্টে পড়ে যাবে, ওরা 1 সপ্তাহের ভিতরে আপনার মিউটেশন করে দেবে। আর আমাদের এখানে জাস্ট রিভার্স করা হয়েছে, কিভাবে সিস্টেমটা যাতে চুরি আরো বেশি বাড়ে। আপনি সব কাগজ দেবেন, ওখানে একটা অনলাইন সেবা কেন্দ্র করে রাখা হয়েছে, যেখানে ওনারা আপলোড করবেন সবকিছু। এই আপনি দেবেন যেটা, ওটা সরকারের পক্ষ থেকে এই কম্পিউটারাইজ সিস্টেমে একটা নতুন দলিল হয়ে আসবে। এই জিনিসগুলো করতে আগে ছিল ম্যানুয়ালি যারা করতো ওদের রাজত্ব, এখন যারা এইগুলো করছে সেবা কেন্দ্রের নামে আপনাকে, মানে সেবা কিভাবে নেওয়া হচ্ছে তো আপনি বুঝতেই পারছেন। সেবা মানে আপনি কে কত বেশি দিতে পারবেন। মানুষ দেখেন, আমার দলিল রেজিস্ট্রি করতে হবে, আমি কাউকে বিক্রি করে যে টাকাটা পাবো ওটা নিয়ে আমার মেয়ের বিয়ে দেবো, বা আমার অনেকের ক্ষেত্রে অসুস্থতার জন্য মানুষ জমি বিক্রি করে, তো হয়ে যাক বাবা, 2000, 5000, 8000, 10,000, 15,000 হ্যাঁ দিয়ে দিচ্ছে মানুষ। আমি নিজে বলতে পারি, প্রয়োজনে ইয়ে করে দেখাবো, মানে যদি জেলা শাসক যদি বলেন আমাকে, আমি সাক্ষী সাবুত সবকিছু দেব। এটা করার জন্য আমরা পড়িনি, কিন্তু 35,000 টাকা দাবি করেছিল একজন স্টাফ, কোন জায়গায় স্টাফ? এই সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ। হ্যাঁ, মানে আপনি বলতে পারবেন না যে কিভাবে হচ্ছে, প্রত্যেককে টাকা দিতে হচ্ছে, মানে কড়ি গুনতে হচ্ছে, এইভাবে মানুষকে, মানে এক্সপ্লয়টেশনের সীমা আছে। এই যে কুচক্রটা তৈরি হয়েছে পুরোপুরি, সবাই জেলাধিপতির অফিস থেকে শুরু করে, সেটেলমেন্ট থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট এবং শেষ পর্যন্ত সাব রেজিস্ট্রি, এই একটা কমপ্লিট নেক্সাস। আর আমি যতটা বুঝি যে এটা উপরে যারা সরকারের আরো বড় বড় আমলা আছেন, ওনারা দেখেও না দেখার ভান করেন, কারণ ওনারা সেটার বেনিফিট পাচ্ছেন। আপনারা শুনলেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আচ্ছা, এই শেষ প্রশ্নটা আপনাকে করছি, এই যে সমস্যাগুলো সমাধানের উপায়টা? সমস্যা সমাধানের উপায় দেখুন, একটা জিনিস হচ্ছে, যখন মোর গভর্নেন্স এন্ড লেস গভর্নমেন্ট, আমার গভর্নেন্স হতে হবে, কিন্তু গভর্নমেন্টের প্রেজেন্স যত কম হয় তত ভালো। এই যে বিভিন্ন অনুমতি, একটার পর একটা অনুমতি, বিভিন্ন সিস্টেম, এইগুলো উঠিয়ে দেবো। কারুর যদি জমির সমস্যা থাকে, তার দেখার জন্য আইন আছে, আদালত আছে, সেই আইন মতে হবে। তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রোল নেই, অ্যাপার্ট ফ্রম যে পারচেজ করছে সে ভারতবর্ষের নাগরিক কিনা, এতটা পর্যন্ত সীমিত হয়ে বাকি কারোর অনুমতির দরকার নেই।
তখন আমার জমি আছে, আমি কাগজ দেখিয়ে দলিল করব, যদি জমি আমি অন্য জমি বিক্রি করে দিই বা কিছু করে দিই, আর আদালত দেখবে। ওখানে এক্সিকিউটিভের কোনো রোল নেই, কিন্তু মানুষ, সাধারণ মানুষকে দেখাচ্ছে। আপনার কথা দেখা যাচ্ছে না তো বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ। হ্যাঁ, হস্তক্ষেপ হচ্ছে। আসামে, পুরো ভারতবর্ষে আর কোন জায়গাতে কিন্তু এই অনুমতিপত্র নেই, শুধু আসামে আছে। কিন্তু আসামে অরিজিনালি যেটা স্টার্ট হয়েছিল, দ্যাট ওয়াজ গুড ইন্টেনশন, যে আসামে ইনফিল্ট্রেশনের সমস্যাটা আছে, আসামে 6 শিডিউলের ল্যান্ডের সমস্যা আছে, সেই জন্য বিভিন্ন ভাবে হয়েছে যে 6 শিডিউলের ল্যান্ডের জন্য হয় না, একটা এফিডেভিট দিতে লাগতো, যেটা আপনি যদি 6 শিডিউলের জায়গাগুলোতে, সেই জন্য একটা এফিডেভিট দিতে লাগে। আমাদের এখানে ইন্ট্রোডিউস হয়েছিল, দেখুন জটটা কোথায় পর্যন্ত ইন্ট্রোডিউস হয়েছিল, যে আমাদের এইটা দেখার জন্য যে ভারতবর্ষের সিটিজেন কিনা, ডেভেলপমেন্টের, মিউনিসিপ্যালিটির কোনো রোল এইখানে নেই। তো একজন ধুবড়ির একজন ভদ্রলোককে ধুবড়ি ডেভেলপমেন্ট এই যে অথরিটি দেয়নি পারমিশন, তো উনি গুয়াহাটি হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল। তো সেই রিট পিটিশনে গুয়াহাটি হাইকোর্ট 2007-এ ঘোষণা করলো যে ডেভেলপমেন্ট ডিসি কারোর কোনো পারমিশন বা অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার নেই। হাইকোর্টের ভার্ডিক্ট আছে। হ্যাঁ, হাইকোর্টের ভার্ডিক্ট আছে। তখন কি হলো, 1 বছর এই জিনিসটা চললো। সেই আমলাদের চাপে 2008-এর শেষ দিকে 2009-এ আসাম রেজিস্ট্রেশন অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো, যে অ্যামেন্ডমেন্টের মধ্যে যে অনুমতি একটা চাওয়া হবে, কিন্তু সেই অনুমতিটা চাওয়াটি যে 1 মাসের মধ্যে দিতে হবে, এবং খতিয়ে দেখা হবে ভারতবর্ষের নাগরিক কিনা। এই আইনটা তৈরি হলো, এই আইনটা আছে, কিন্তু উনাদের নিজেদের স্বার্থে, নিজেদের মানে একটা ব্যবসা তৈরি করার জন্য, ওনারা আমলাতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য ওনারা এইটা করছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন, এবং আশা করি যারা আমরা সবাই বা আপনারা সবাই উপকৃত হবেন। এবং আমরা দেখেছি সোমেন যদি সবসময় সামাজিক বিষয়ে একটা সরব প্রতিবাদী ভূমিকা নিয়ে থাকেন, এবং তিনি সুন্দর ব্যাখ্যা করলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।